গল্পের শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যে সে তার হাজব্যান্ডের সাথে 15টিরও বেশি চুরি করেছিল, কিন্তু শেষবার চুরি করার সময় তার হাজব্যান্ড পুলিশের গুলিতে মারা যায় এবং মেয়েটিও পুলিশটিকে গুলি করে মেরে ফেলে। তখন থেকে তার পুলিশের খাতায় এবং সোশ্যাল মিডিয়ায় তার নাম পড়ে এবং তাদের হাত থেকে বাঁচার জন্য সে লুকিয়ে বেড়ায়। এইসব সে টিভিতে দেখতে পায়। এসব দেখার পর সে কিছু ভেবে না পেয়ে নিজেকে গুলি করার চেষ্টা করে। যখনই সে নিজেকে গুলি করতে যাবে তখন তার সামনে একটি লোক চলে আসে এবং এই লোকটি এই গল্পের মেন ক্যারেক্টার মিস্টার প্রফেসর। মেয়েটি প্রফেসরের দিকে বন্দুক ধরে বলে, তুমি পুলিশের লোক তাই না? প্রফেসর বলে, না, আমি তোমার কাছে একটা হেল্প চাইতে এসেছি। মেয়েটি বলে, আমার থেকে তুমি কি হেল্প চাও? এরপর প্রফেসর বলে সে একটি ব্যাংক ডাকাতি করতে চায় এবং এর জন্য তার কিছু টিম মেম্বার প্রয়োজন যাদের হারানোর কিছুই নেই, এবং ডাকাতির টাকার পরিমাণ 24 মিলিয়ন ইউরো। এত বড় অঙ্কের টাকার কথা শুনে মেয়েটি রাজি হয়ে যায়। এমন আরও 7 জন সহ মোট 8 জনকে সে একত্রে করে, যারা সবাই চোর ছিল অথবা কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো প্রফেসরের কোনো রেকর্ড ছিল না। যাই হোক, প্রফেসর তাদের শহর থেকে দূরে একটি পুরনো বাড়িতে নিয়ে আসে 5 মাস ট্রেনিংয়ের জন্য। প্রথমেই তারা একটি গ্রুপ মিটিংয়ে বসে এবং প্রফেসর বলে, এখানে আপনারা কেউ কারো নাম জানেন না, যেটা আমি চেয়েছিলাম। এরপর সে টিম মেম্বারদের এক একজনকে এক একটি শহরের নাম দেয়। প্রথম মেয়েটির নাম দেওয়া হয় টোকিও এবং একজনের নাম দেওয়া হয় বার্লিন, যে এর আগে 27টির মতো চুরি করছে এবং অনেক অভিজ্ঞতার কারণে তাকে এই ডাকাতির ইনচার্জ রাখা হয়। এরপর রয়েছে মস্কো, যে খোদাই করার কাজে অভিজ্ঞ ছিল, তবে তার সাথে রয়েছে তার ছেলে ডেনিভার। সেও তার বাবার মতো কাজে এক্সপার্ট, তবে একটু গরম মেজাজের। এরপর রয়েছে রিও, যে কিনা যে কোনো ডিভাইস হ্যাক করার কাজে এক্সপার্ট। এরপর যমজ 2 ভাই হেলসিনেকি এবং ডসলো, তারা মূলত বডি বিল্ডার, মানে এদের শক্তি অনেক বেশি। সব শেষে রয়েছে নাইরোবি, যে কিনা নকল টাকা বানাতে ওস্তাদ, তবে খুবই ফানি এবং পজিটিভ মাইন্ডের। যাই হোক, প্রফেসর তাদের বলে তারা রয়্যাল মিন্ট অফ স্পেন নামক একটি মিউজিয়ামে ডাকাতি করবে, যেখানে ইউরোপের টাকা প্রিন্ট করা হয়। এরপর 5 মাসের ট্রেনিং শেষ হওয়ার পরের সিন দেখা যায়, যেখানে তারা প্রবেশের উদ্দেশ্যে রবারি কস্টিউম পরে গাড়িতে করে যাচ্ছিল। তবে রাস্তার মাঝখানে মস্কো 2টি রাস্তার মধ্যে একটি রাস্তা বন্ধ করে দেয়। ঠিক ওই রাস্তা দিয়ে ওই সময় রয়্যাল মিউজিয়ামের জন্য কিছু এক্সক্লুসিভ আর প্রোটেকশনের কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল এবং কন্টেনারের আগে পিছনে 2টি পুলিশের গাড়ি যাচ্ছিল। কিন্তু রাস্তা বন্ধ দেখে গাড়িগুলো থেমে যায়। তখন প্রফেসরের লোকগুলো গান পয়েন্টে রেখে পুলিশ 2 জনকে বন্দি করে তাদের ইউনিফর্ম পরে নেয় এবং মস্কোকে কন্টেনারের গাড়ির ড্রাইভার করে নেয়। অন্যদিকে একদল স্টুডেন্ট রয়্যাল মিউজিয়ামে ভিজিট করতে যাচ্ছিল, যাদের সম্পর্কে প্রফেসর আগে থেকেই জানতো। স্টুডেন্টগুলোর মধ্যে একটি মেয়ের নাম ছিল পার্কার, আর সে ছিল প্রফেসরের টার্গেট। তবে সেটা কেন তা আমরা পরের সিনে শুনবো। যাই হোক, টোকিও ও নাইরোবি সেখানে পৌঁছে মিউজিয়ামে প্রবেশ করে। এরপর স্টুডেন্টদের বাসটিও সেখানে এসে পৌঁছায়। ঠিক তখনই মস্কো ও বার্লিন পুলিশ হিসেবে আর বাকিরা কন্টেনারের ভিতরে লুকিয়ে মিউজিয়ামে প্রবেশ করে। সেখানে ঢুকেই রিও সিসিটিভি হ্যাক করে এর কন্ট্রোল নিয়ে নেয়। এরপর সিকিউরিটি গার্ডদের হাত পা বেঁধে রুমে বন্দি করে রাখে। এরপর সেখানকার সকল কর্মচারী ও গ্রাহকদের বন্দি করে চোখ বেঁধে রাখা হয়। এরপর বার্লিন সকলের নামের তালিকা করে, যেন ডাকাতির শেষে সবাই সবার ফোন ফেরত পায়, কেননা তাদের কোনো ক্ষতি করার ডাকাতদের উদ্দেশ্য ছিল না। এদিকে মস্কো ও ডেনিভার মিলে মিউজিয়ামের লকারটি ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে তারা অনেকগুলো টাকা দেখে অবাক হয়ে যায়। এগুলোর মধ্যে 2-3 মিলিয়ন টাকা ব্যাগে ভরে নেয়, আর একটি সুইচে চাপ দিলে অ্যালার্ম বেজে ওঠে। এরপর তারা ওই টাকার ব্যাগ নিয়ে মিউজিয়ামের বাইরে এসে দেখে অ্যালার্ম বাজার কারণে পুলিশ এসে তাদেরকে ঘিরে ফেলেছে। কি ভাবছেন ডাকাতরা ধরা পড়ে গেল? একদমই না, মূলত সবই ছিল প্রফেসরের প্ল্যান, আর রবারি মেম্বাররা তার প্ল্যান মতোই অভিনয় করছিল। তাদের বলা হয় তোমরা কোনো পুলিশকে গুলি করবে না, শুধু টাকার ব্যাগগুলো তাদের সামনে রেখে যেদিক সেদিক গুলি করবে এবং এমনভাবে ভিতরে আসবে যেন তারা মনে করে আমাদের প্ল্যান ফেল করছে আর আমরা কোনো সাধারণ চোর। কিন্তু আসল প্ল্যান এরপরই শুরু হবে। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের একটি গুলি রিওর মাথা ছুঁয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। এটা দেখে টোকিও রাগ হয়ে গুলি করলে একটি পুলিশের গায়ে গুলি লাগে। এরপর কোনো মতে তারা আবার ভিতরে আসে আর রিও কিছুক্ষণ পরে সুস্থ হয়ে ওঠে। আর অনেকগুলো টুইস্ট নিয়ে এপিসোড 1 এখানেই শেষ হয়। পরের এপিসোড শীঘ্রই পেতে চাইলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।